মা জানো, আমার শ্বশুরবাড়িতে কেউ দুধ চা খায় না, সবাই গ্রিন টি খায়। ওদের দেখা দেখি আমারও এখন গ্রিন টির অভ্যাস হয়ে গেছে। আমার ছোট মেয়ে নিপার কথা শুনে আমি রান্না থেকে মনোযোগ সরিয়ে তার দিকে তাকালাম। গ্রিন টির দাম কত? নিপা ঘুরে দাঁড়িয়ে ফুলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিতে নিতে উত্তর দিল, কম দামেরও আছে, বেশি দামেরও আছে, যারা যেটা পছন্দ করে আর কি। আমি শুকনো মুখ করে রান্নায় মন দিলাম। নিপা তখন জিজ্ঞেস করল, শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে মা? তরকারিতে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিয়ে আমি নিপার দিকে আর চোখে তাকালাম। তুই কিন্তু এখনো বলিসনি শাড়িগুলো তোকে কে কিনে দিয়েছে? নিপা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, দেখো মা, বছরে 2-3 বার হলেও আমার শ্বশুরবাড়ির লোকজনের মুখোমুখি হতে হবে তোমাদের কম দামি শাড়িগুলোতে তখন আমার মুখ ছোট হয়ে যাবে। আমি বিস্মিত স্বরে নিপাকে বললাম, তাই বলে তুই জামাইয়ের টাকা দিয়ে আমাকে দামি দামি শাড়ি কিনে দিবি? নিপা ভ্রু কুঁচকে ফেলল। ও জানে না, না জানিয়ে নিয়ে আমার তো চুরি করা। আমি কি তোদের এই শিক্ষা দিয়েছি নিপা? নিপা কোনো প্রত্যুত্তর না করে বিরক্তি নিয়ে আমার সামনে থেকে চলে যায়, আর আমি হতভম্ব হয়ে স্থির দৃষ্টি নিয়ে নিপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। বিয়ের পর এই প্রথম অনেকটা সময় নিয়ে আমার ছোট মেয়ে নিপা আমাদের কাছে থাকতে এসেছে। অনেকটা সময় বলতে 15 দিন। মেয়ের বিয়ের বয়স 6 মাস। 6 মাসের মধ্যে যতবারই নিপা আমাদের কাছে এসেছে প্রত্যেকবারই যাওয়ার তাড়া নিয়ে এসেছে। কোনোবার হয় তার শ্বশুর অসুস্থ থাকেন, নয়তো জামাইয়ের হাতে সময় থাকে না। ব্যবসার কাজে জামাইকে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয়। ব্যস্ততা তার নখের ডগায় থাকে। সে যাই হোক, দেরিতে হলেও মেয়েকে আমার খানিকটা বেশি সময়ের জন্য কাছে পাচ্ছি বলে আনন্দ আর স্বস্তিতে মন প্রাণ ভরে উঠছে। কিন্তু গত 3 দিনে নিপার কিছু আচার আচরণ আমাকে বেশ ভাবিয়ে তুলছে। বিয়ের পরবর্তী সময়টাতে নিপার মন মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো কখনোই কাম্য ছিল না আমার। এই যেমন গতকাল বিকেলে আমার যা রেশমি ভাবে এসেছিল নিপার সাথে দেখা করতে। একই পাড়ায় থাকি বলে আসা যাওয়া লেগেই থাকে। তো খোশগল্প করার সময় দেখলাম নিপা ইচ্ছে করে তার বড় চাচিকে এড়িয়ে যাচ্ছে। ভাবি এটা সেটা জিজ্ঞেস করলেও কেমন যেন দায়সারা উত্তর দিচ্ছে। বিষয়টা চোখে পড়ার মতো বলে ভাবিও তেমন আর নিপার সাথে কথা বাড়ায়নি। ভাবি চলে যাওয়ার পর নিপাকে তার এমন আচরণের কারণ জিজ্ঞেস করলে সে বলে, চাচির সাথে আমি কি কথা বলবো মা? সে কি আমার বয়সী নাকি যে খোশ গল্পে মেতে উঠবো তার সাথে? তাছাড়া চাচি সারাক্ষণ ঘর সংসার নিয়ে আলাপ নিয়ে পড়ে থাকে, সেকেলে কথাবার্তা বলে, আমার ভালো লাগে না। অথচ বিয়ের আগে নিপাই রেশমা ভাবির সাথেই সময় কাটাতে পছন্দ করত। তার হাতে রান্না খেতে যাইত, আর ভাবিও নিপাকে যথেষ্ট আদর করত। নিজের মেয়ে মনে করে আগলে রাখে সব সময়। নিপারের ছোটোখাটো পরিবর্তনগুলো আমার চোখেই হয়তো বেশি পড়ছে। ওর কথা বলার ধরন আর বাচনভঙ্গি দেখে মুহূর্তে ওর মনের ভেতরটা পড়ে ফেলতে পারছি আমি। পারবো না? কতগুলো মাস মেয়েকে নিজের গর্ভে ধারণ করেছি। তার পা থেকে মাথা অবধি সবটাই আমার নখদর্পণে। আপনি কি ঘুমাচ্ছেন? নিপার বাবা আমার ডাক শুনে বাঁকা হয়ে শুয়ে আমার দিকে তাকালেন। কিছু বলবে? জি, কিছু কথা ছিল। তিনি উঠে বসলেন। আমি পাশে গিয়ে পা ভাঁজ করে বসলাম। নিপাকে খেয়াল করেছেন আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করে যাচ্ছে? সারাক্ষণ শুধু শ্বশুরবাড়ির বড়লোকি আলাপ, আত্মীয় স্বজনদের ছোট করে কথা বলছে। আমি ওর মধ্যে দামাগির আভাস দেখতে পাচ্ছি। সিরাপটা দাও, কাশিটা আবার বেড়েছে। খুব খুব করে কেশে নিয়ে নিপার বাবা আমার কথাগুলোর প্রতি উত্তর করতে লাগলেন। মেয়েটার সদ্য বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি নিয়ে একটু আহ্লাদীপনা করছে, এও তোমার সহ্য হচ্ছে না দেখছি। 1 চামচ সিরাপ তার মুখের সামনে ধরে আমি বললাম, কোনটা আহ্লাদীপনা আর কোনটা বড়লোকিপনা তা বোঝার মতো বয়স আর চোখ দুটোই আমার আছে। সারাদিন বসে থাকো তো, তাই এসব ফালতু চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। টিভি সিরিয়াল ছেড়ে সংসারে একটু মন দাও, দেখবে এসব ভাবার সময় পাচ্ছ না আর। বড় ভাইজান ঠিকই বলেন, পড়াশোনা জানা মেয়ে মানুষ কখনো ঘরের বউ হিসেবে ভালো হয় না। মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। অযথায় নিপার বাবার সাথে কথা বাড়ালাম, যেখানে আমি জানি আমার কথার মর্মার্থ বুঝার ধৈর্য এবং মন মানসিকতা কোনোটাই তার নেই। হাতে গ্রিন টির মগ নিয়ে আইসি ভঙ্গিতে সোফার উপর পা তুলে বসে নিপা তার কোন এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। খানিকটা দূরে বসে আমি বড় নাতির জন্য বানানো ফতুয়াটায় সুই দিয়ে ফুল তুলছি। মেয়ে তার বান্ধবীর সাথে কথা বলছে। আমার দেবরের জন্য তো মেয়ে খুঁজছে আমার শ্বশুর শাশুড়ি। বড় ঘরের কোনো সুন্দরী নিখুঁত মেয়ের খোঁজ থাকলে জানাস তো আমাকে। তারা আবার যেমন তেমন ঘরের কাউকে বউগর আনবে না, বুঝলি? বংশেরও তো একটা ব্যাপার আছে, তাই না? তাদের কথা বলা শেষ হয়ে গেলে আমি নিপাকে কাছে ডাকলাম। নিপা, আয়, তোর চুলের তেল দিয়ে দেই। চুলের কি হাল করে রেখেছিস? কাকের বাসা হয়ে আছে। নিপা অসম্মতি জানালো না। তেলের বাটি নিয়ে এসে চুপচাপ মেঝেতে বসে পড়ল। যত্নশীল হাতে আঙুলের ডগায় লাগানো তেল নিপার চুলের গোড়ায় ম্যাসেজ করে দিচ্ছি। নিপা গুনগুন করে গান গাইছে। এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম,
হ্যাঁ রে নিপা, তোর শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ না রে? নিপা গুনগুন থামিয়ে ছোট্ট করে শুধু বলল। আমি আবার জানতে চাইলাম, তোকে ঠিকমতো আদর যত্ন করে? তেলটা ঠিক করে দাও না মা, কেন এত কিছু জিজ্ঞেস করছো? আমি নিপাকে আমার দিকে ঘুরে বসতে বললাম। অনিচ্ছা সত্ত্বেও নিপা ঘুরে বসল। আমি ওর চোখের দিকে তাকালাম। সত্যি করে বল, তুই কি ভালো আছিস? নিপা স্বাভাবিকভাবে প্রতি উত্তরে বলল, আমি এখানে এতদিনের জন্য কেন থাকতে এসেছি জানো? কেন? আমার শ্বশুর বলেছেন তাই। শ্বশুর শাশুড়ি আর দেবর তারা 3 জন কিশোরগঞ্জ গেছে আমার নানি শাশুড়িকে দেখতে, আর তোমাদের জামাই ব্যবসার কাজে সিলেট গেছে। বাড়িতে আমি একা থাকবো। কত গয়নাগাটি আর আলমারি ভর্তি নগদ টাকা পয়সা পড়ে আছে। ব্যাপারটা রিস্ক হয়ে যাবে দেখে ওরা আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিকই তো করেছে, বাড়িতে ডাকাত পড়লে? নিপা মুচকে আসলো। না মা, ডাকাতির ভয় না। ওরা আমার উপর ভরসা করতে পারেনি। আমি গরিব ঘরের মেয়ে, যদি ওদের টাকা পয়সার লোভ সামলাতে না পারি সেজন্য। আমি অবাক হয়ে গেলাম। নিপা আবার বলতে লাগলো, আমি জানি তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে আছো, সবসময় শ্বশুরবাড়ির আভিজাত্যের আলাপ করছি বলে। তোমার হয়তো মনে হচ্ছে আমার মধ্যে অহংকার চলে এসেছে, কিন্তু না, আমার মধ্যে কোনো অহংকার আসেনি। লোক দেখানো মিথ্যে সুখের বড়াই করছি আমি। শান্তি পাচ্ছি অবশ্য। তাছাড়া এই বড়লোকিপনা ছাড়া আর কী বা দেখাবো আমি? আমার শ্বশুরবাড়িতে না আছে শিক্ষার আলো, না আছে নৈতিকতা, আর না আছে বড় ধরনের মন মানসিকতা। তাদের এই ঘাটতিগুলো আমি ওদের ধন সম্পদ দিয়ে ঢেকে রাখতে চাই মানুষের কাছে। কিছু একটা করে তো নিজেকে সুখী প্রমাণ করতে হবে, বলো? আমি আর কিছু বলতে পারলাম না। ফ্যাল ফ্যাল করে নিপার মুখের দিকে তাকিয়ে রইলাম শুধু। নিপার কথা তখনও ফুরালো না। বড় চাচার কথা শুনে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিলেও পারতে তোমরা। এর চেয়ে একটা শিক্ষিত এবং ভালো মন মানসিকতার গরিব শ্বশুরবাড়ির ঢের ভালো। এদিক দিয়ে আপা সুখে আছে, তার আর্থিক সচ্ছলতা এত বেশি না থাকলেও মানসিক কোনো অপূর্ণতা নেই। নিপার গাল দুটো আজলা ভরে ধরে আমি কেঁদে ফেললাম। সারা জীবন ধরে চেয়ে এসেছি আমার মেয়ে দুটোর যেন আমার মতো জীবন সংগ্রাম করতে না হয়, কিন্তু ভাগ্য সহায় হলো না। আমার চেয়েও কঠিন সংগ্রামের মুখোমুখি হয়ে গেল তারা। পৃথক বোবা দহনে পড়ছে দুজনেই। কিছু কিছু সময় জীবনের হিসেবটা আমাদের নিজেদের অঙ্কের খাতায় মেলাতে পারি না। একটা না একটা গডমিল থেকেই যায়, আর সেই গডমিল মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। পূর্ণ নিয়মকানুন ভাঙতে পারলে হয়তো মানসিক আত্মতৃপ্তি নিয়ে দিন পার করা যায়, কিন্তু সে আত্মতৃপ্তি অনুভব করার আগেই সমাজ আমাদের জন্য নতুন নিয়ম তৈরি করে ফেলে। পাত্রপক্ষের সামনে ছেঁড়া শাড়ি পরে বসে আছে আলিয়া। পাত্রপক্ষ এটি ভালো নজরে দেখছে না তার ভাই ভাবি। তবে এতে কোনো আপত্তি নেই আলিয়ার। সে যেমন অন্যের কাছে নিজেকে ঠিক সেভাবেই উপস্থাপন করতে চায়। রইল ভালো পোশাকের কথা। শাড়ি, বছরে একটি ভালো শাড়িও তার জোটে না, অথচ পাত্র আসবে বলে ভাই কবির সাহেব তার জন্য শাড়ি কিনে এনেছে। সে শাড়ি পরবে না বলে নিজে সিদ্ধান্ত অনর আলিয়া। পুরনো ছেঁড়া শাড়ি রইল তার পরনে। নীরবতা ভেঙে পাত্রের বোন ফুল আরিয়াকে উদ্দেশ্য করে বলে, তাই একটু হেঁটে দেখাও তো মেয়ে। তুমি খোড়া কিনা তাও তো দেখতে হবে। একমাত্র ভাইয়ের জন্য বউ নিব, দেখে শুনে নিতে হবে। ভাইয়ের জন্য বউ দেখতে এসেছে, যতই সুন্দর হোক তাদের ঠাঁই একটাই রান্নাঘরে। তবে আজকালকার বউয়েরা বাড়িতে কাজের লোক রেখে কাজ করায়। আলী আসন ছেড়ে উঠে দাঁড়ায়। 3 বার চক্কর দিল ড্রয়িং রুমে। পায়ে শব্দ করে হাঁটালো সে। আলিয়ার এমন হাঁটাতে বিরক্ত হলো সকলে। পাত্রপক্ষ বলার আগে নিজের বেনুনি করা চুলগুলো টেনে বলে, এগুলো আমার আসল চুল। আমার মায়েরও এমন বড় চুল। বংশের ধারা আমি বহন করছি বলে সবার ধারণা। আর আমি কিন্তু এমন শব্দ করেই হাঁটি। শব্দ না করে হাঁটলে মহারানী মহারানী ভাবটা আসে না। তাছাড়া আমার ভাবি বলে আমি নাকি মহারানী। আলিয়ার ভাবি রোদেলা একটু তীক্ষ্ণ গলায় বলে, কথা কম বল, বাচালের মতো কথা বলছিস কেন? যেটা বলে শুধু তার উত্তর দে। আলিয়া বিরক্ত হয়ে হাত ঝুলিয়ে ঝুলিয়ে বলে, ভাবি তুমি বুঝতে চাইছো না কেন? পরে তারা বলবে যেটা করতে বলি শুধু সেটাই করে। আগ বাড়িয়ে করলে বলবে মেয়েটা লক্ষ্মী মন্ত্র। বলার আগেই কাজ করে ফেলে। হাঁটা দেখিয়ে দিয়েছি, চুল দেখিয়েছি, আর বাকি রয়েছে গায়ের রং। হাত দিয়ে গাল ঘষতে লাগলো আলিয়া। ধবধবে সাদা চামড়া তার, মুখে মেকআপ নেই, তাই কোনো মেকআপ উঠল না। আলিয়ার এমন ব্যবহারে পাত্রপক্ষের সবাই বিরক্ত হয়েছে। তার পাশাপাশি হয়েছে আলিয়ার ভাই ভাবি। রোদেলা এসে আলিয়ার হাত টেনে ফিসফিস করে বলে, থামো, এত কথা বলো না। আলিয়া একটু চঞ্চল, কিন্তু যথেষ্ট ভালো মেয়ে। নিজের ননদ বলে বলছি না, সত্যিও অনেক লক্ষ্মীমন্ত্র মেয়ে। বাড়ির সব কাজ আলিয়াই করে। আলিয়া রোদেলার হাতটা সরিয়ে দেয়। আলিয়াকে দেখতে কম পাত্রপক্ষ আসেনি, অনেক পাত্র এসেছে। আলিয়ার এমন স্পষ্ট ও চঞ্চল স্বভাবের জন্য সবাই চলে গেছে। এই নিয়ে বেশ চিন্তিত সবাই। সময় পেরিয়ে যাওয়ার পরেও বিয়ে হচ্ছে না বলেই সবাই বিদ্রূপ করে আলিয়াকে। আলিয়া সৌজন্য হাসি দিয়ে বলে,
পাত্র বা পাত্রী দেখতে এলে কখনো তার আত্মীয়দের কাছে মেয়ের সম্পর্কে জানতে চাইবেন না, কারণ তারা সবসময় ভালোই বলে। জিজ্ঞেস করবেন প্রতিবেশীর কাছে, জিজ্ঞেস করবেন শত্রুদের কাছে, তারা সত্যি বলে। পাত্রের ভাই মাহিম গলা খাকারি দিয়ে বলে, আজ আমরা তোমাকে দেখতে এসেছি, নতুন কোনো জামা পরতে আমাদের কাছে ভালো লাগতো। আপনাদের বাড়িতে বোন আছে? না, নেই, বোনের বিয়ে হয়ে গেছে। কেন বলো তো? শ্বশুরবাড়িতে অবিবাহিত ননদ থাকলে বউদের কাজ করতে হয় না, ননদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়া যায়। দেখুন না আমার এই ভাবিকে, বিয়ের পর এই বাড়িতে পা রেখে এক গ্লাস পানি ঢেলে খেয়েছি কিনা জিজ্ঞেস করুন। খাইনি, আমি ছিলাম। আপনার বাড়িতে যদি বোন থাকে তাহলে আমার আর কাজ করতে হবে না, আপনার বোন করবে। তাছাড়া ভাবি থাকতে ভাইয়ার সাধ্য আছে আমাকে জামা কাপড় কিনে দেওয়ার? এখন আমার বউ ফুলি সব কাজ করে, তুমি বউ হয়ে গেলে দুই যা ভাগাভাগি করে কাজ করবে, তাহলেই তো হলো। তাই তো, নিয়ে কাজের লোকের কাজ করাবেন, তাহলে আর মেয়ে দেখে কি করবেন? কাজ করতে পারে এমন মেয়ে খুঁজুন, প্রয়োজনে কাজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন। আলিয়ার কথাতে পাত্রপক্ষ অপ্রস্তুত হয়ে পড়ল। কবির সাহেব ফিসফিস করে বারবার আলিয়াকে থামতে বলছে, আলিয়ার থামার নাম নেই। পাত্রী দেখতে এসে বিভ্রান্ত হলেন সবুজ ও ফুল। অপ্রস্তুত হয়ে সবুজ বলল, ভাবিদের সম্পর্কে আপনার এমন ধারণা, নিশ্চয়ই তাকে পছন্দ করেন না? আপনার ধারণা আমি মিথ্যে বলেছি? তাই তো, কাজ করলে তো প্রশংসা করব। ভাই বিয়ে করে বউ এনে সাজিয়ে রেখেছে, ভাবি আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন। রোদেলা রেগে গেল আলিয়ার কথাতে। কবির সাহেবের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, আমি কোনো কাজ করি না, আমি জানি। তুমি তো ঘরের কাজে পাশাপাশি তেল দিতেও জানো। গত মাসে আমার ভাই এসেছিল, তার সাথে কেমন চিপকে ছিলে সব দেখেছি। অন্য কোথাও চক্কর চলছে, তাই বিয়ে করতে চাইছো না। পাত্র ভাগানোই তোমার একমাত্র লক্ষ্য। ও মা, একজন মানুষ যদি আমাদের বাড়িতে বেড়াতে এসে আমার কাছে তেল চায়, আমি তেল দিব না? আবার সে তোমার ভাই, তেল না দিলেও দোষ। আমি কারোর সাথে কথা বললেই প্রেম করি? গত মাসে তোমার ছেলেকে রেখে বাপের বাড়িতে গিয়েছিলে, আমি ওর সাথে আড্ডা দিয়েছি, তার মানে আমি তোমার ছেলের সাথেও প্রেম করি? ছোটবেলায় ভাইয়ের সাথে কত আনন্দ করেছি, আমি ভাইয়ের সাথেও প্রেম করেছি? রোদেলা চুপ করে গেল। রাগ ক্রমাগত ফুসছে তার। কবির সাহেব পড়লেন দোটানায়। বাড়িতে থাকতে দুজনে সারাদিন ঝগড়া করে, পাত্রপক্ষের সামনেও শুরু করে দিয়েছে। উচ্চস্বরে বলে, মানুষজন আছে, নিজেদের ভেতরে ঝামেলা করো না। পাত্রী পছন্দ হলো না কারো, পাত্রপক্ষ চলে গেল। আলিয়া ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। রাগে ফুসতে ফুসতে কবির সাহেবকে উদ্দেশ্য করে রোদেলা বলে, তোমার বোন বিয়ে করে কবে আমাদের ঘাট থেকে নামবে বলো তো? প্রতিবার পাত্রপক্ষ দেখতে এসে কারি কারি টাকা নষ্ট করে দেয়। চাইলে তো বিয়ে হয় না, সবার জন্য জোড়া ঠিক করে রেখেছেন। আলিয়ার জোড়া পেলে সেও বিয়ে করে নেবে। আমি এত কিছু জানি না, এইবারে ওর বিয়ে দেবেই, কিন্তু যাকে কাছে পায় আমার নামে নিন্দা করে বেড়ায় আমি নাকি কাজ করি না। কত বড় কথা! শুনলাম তোমার ভাবিকে তোমার সঙ্গে ঢাকায় নিয়ে এসেছো। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমরা দু ভাই ছিলাম, দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই। ভাইয়া গ্রামে থাকতো আর আমি ঢাকায় থেকে চাকরি করতাম। এখন ভাই মারা যাবার পর ভাবি মা চাচ্ছিল ভাবির পেটের সন্তানটা নষ্ট করে দিতে। আমার ভাইয়ের শেষ স্মৃতিটুকু তারা নষ্ট করে দিতে চাইছিল বলে ভাবি রাজি হচ্ছিল না। এ কারণে ভাবির মা বাবা ভাবির সাথে সম্পর্ক ছিন্ন করে। এখন আমি ভাবিকে গ্রামে একা রেখে কিভাবে চলে আসি, তাই সঙ্গে করে নিয়ে আসলাম। ভাবি আর তুমি এক বাসে থাকবে একই ছাদের নিচে? মানুষ এটা নিয়ে অনেক কথাই বলবে। তুমি যদি বিবাহিত হতে তাহলে এতটা সমস্যা হতো না। মানুষ তো কত কথাই বলে, আমরা যদি ভালো থাকি যে যা বলার বলুক। আর তুমি তো জানো আমি কেমন মানুষ, ভাবিকে আমি সম্মানের চোখে দেখি। সেটা আমি জানলে কি হবে? মানুষে কি আর বিশ্বাস করবে? আচ্ছা যাই হোক, ভাবির সাথে দেখা করার জন্য আমি তোমার বাসায় যাব। তাহলে আজকেই চলো। না, আজকে যাব না, আগামী শুক্রবার তোমার বাসায় যাব। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। রাতের খাবার খেয়ে যাও, আম্মু তোমাকে খেয়ে যেতে বলেছে। আন্টিকে বলবে অন্যদিন এসে খাবো। রাজীব বের হয়ে আসলো বৈশাখীর বাসা থেকে। তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তার ভাবি শিমলা একাই বাসায় আছে। রাজীব বাসায় ফিরতেই শিমলা বলল, আব্বু ফোন দিয়েছিল, বলল এখনো সময় আছে, তুই ফিরে আয়, পেটের বাচ্চাটা নষ্ট করে দে, এভাবে তোর জীবন যাবে না, তোকে আমরা ভালো দেখে আবার বিয়ে দিব। তুমি কি তাদের কথা রাখবে? দেখো, এই বাচ্চাটা আমার ভাইয়ের শেষ স্মৃতি, একে তুমি দুনিয়াতে নিয়ে আসো। চিন্তা করো না, তারপরে সন্তানের দায়িত্ব আমিই নেব। বাচ্চাটার বয়স 3-4 বছর হলেই তুমি অন্য জায়গায় বিয়ে করতে পারবে, তখন বাচ্চাটাকে আমি দেখাশোনা করতে পারবো। সে শুধু তোমার ভাইয়ের সন্তান না, আমারও সন্তান। আমি মা হয়ে তাকে নষ্ট করতে পারবো না। তুমি বলতেছো আমার সন্তানের দায়িত্ব তুমি নিবে, এটা এখন বলছো, কিন্তু যখন তুমি বিয়ে করে ফেলবে তখন তোমার বউ এটা মানতে চাইবে না, আর আমাকেও সহ্য করতে পারবে না।
যতদিন পর্যন্ত বাচ্চাটা 3-4 বছর বয়স না হয় ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। তারপর তোমার বিয়ে হয়ে গেলে আমি বিয়ে করব। আমি বিয়ে করব তোমাকে একবারও বলেছি? আমার সন্তানকে নিয়ে আমি থাকতে চাই, তবে আমি তো বেশি দূর পর্যন্ত লেখাপড়া করিনি, কোনো চাকরিও পাবো না। তখন আমি আমার সন্তানকে নিয়ে কীভাবে চলবো, এটাই চিন্তার বিষয়। আমি তো আছি, তোমার চিন্তা করতে হবে না। আমি ভেবেছি তোমার সাথে এখানে কিছুদিন থেকে যখন বাচ্চাটা একটু বড় হবে তখন আবার গ্রামে চলে যাব, সেখানে গিয়ে কিছু একটা কাজ জোগাড় করে তাকে নিয়ে থাকবো। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। আর শোনো, আমার গার্লফ্রেন্ড তোমার সাথে দেখা করার জন্য আসবে। কবে আসবে? শুক্রবার দিন আসবে। শুক্রবার দিন অফিস বন্ধের কারণে রাজীব প্রায় 12টা পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে গোসল করে জুম্মার নামাজে যায়। আজকেও সে ঘুমোচ্ছে। শিমলা কয়েকবার এসে তাকে নাস্তা খাওয়ার জন্য ডেকেছে, তবু রাজীব উঠেনি। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল শিমলা। দরজায় দাঁড়িয়ে বৈশাখী শিমলাকে জিজ্ঞেস করলো, রাজীব বাসায় আছে? কে আপনি? আমি রাজীবের গার্লফ্রেন্ড। আপনি নিশ্চয়ই শিমলা ভাবি? হ্যাঁ, আমি রাজীবের ভাবি। আরে দরজায় দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসে বসো। ভাবি, আপনি কিন্তু অনেক সুন্দর। রাজীবের কাছ থেকে আপনার পিকচার চেয়েছিলাম, কিন্তু পিকচারের চেয়ে বাস্তবে আপনি অনেক বেশি সুন্দর। কি যে বলো তুমি, আমি আর কি এমন সুন্দর? আমার চেয়ে তোমাকে বেশি সুন্দর লাগছে। আরে না না, আমি সুন্দর না, মেকআপ করে সেজে গুজে এসেছি বলে একটু সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, তুমি বসো, আমি রাজীবকে ডেকে দিই। না ভাবি, তোমার ডেকে দিতে হবে না, আমি যাচ্ছি রাজীবের রুমে। রাজীব ঘুমিয়েছিল। বৈশাখী এসে তাকে হঠাৎ করে ধাক্কা মারায় ঘুম থেকে ভয় পেয়ে উঠে বসলো। রাজীবের এমন ভয় পাওয়া দেখে খুব জোরে হেসে দিল বৈশাখী। তোমাকে এমন ভয় পাওয়া চেহারা দেখে আমার খুব ভালো লাগছে। আরে এভাবে কেউ হঠাৎ করে ধাক্কা মেরে ঘুম ভেঙে দেয়? আচ্ছা, কখন এসেছো? ভাবির সাথে কথা হয়েছে? এই তো একটু আগে আসলাম। হ্যাঁ, ভাবির সাথে কথা হয়েছে। ভাবি তো অসম্ভব সুন্দরী, কিন্তু ভাবিকে নিয়ে তুমি এক বাসায় আছো এটা ভাবতে আমার হিংসা হচ্ছে। কি বলছো? ভাবিকে নিয়ে তোমার হিংসা হচ্ছে কেন? সে আমার বড় ভাইয়ের বউ। তাকে আমি সবসময় বড় বোনের মতো শ্রদ্ধা করে এসেছি, আর সেও আমাকে ভাইয়ের মতো মনে করে। যতই বলো ভাই বোন, দেবর ভাবি কখনো ভাই বোন হয় না। তুমি ভাবিকে গ্রামে রেখে এসো, ভাবির সঙ্গে থাকার জন্য একটা কাজের মানুষ রেখে দিবে, আর তুমি এখান থেকে ভাবির জন্য টাকা পাঠিয়ে দিবে, তাহলেই তো হয়। বৈশাখী, তুমি চুপ করো। ভাবি শুনতে পাবে। সে শুনতে পেলে অনেক কষ্ট পাবে। এমনিতেই ভাইকে হারিয়ে ভাবি অনেক কষ্টে আছে। ভাবির বাবা মা ভাবির সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন যদি তোমার মুখে এগুলো শুনতে পাই, ভাবির অনেক খারাপ লাগবে। আচ্ছা, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি গোসলটা সেরে নামাজ পড়ে আসি। তুমি থাকো, ভাবির সাথে গল্প করো। দুপুরে একসঙ্গে খেয়ে তারপর তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব। রাজীব বিছানা থেকে নেমে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল। বৈশাখী মন খারাপ করে বসে রইল। রাজীব নামাজ পড়ার জন্য চলে গেলে শিমলা বৈশাখীর পাশে এসে বসলো। বৈশাখীর মন খারাপ দেখে শিমলা জানতে চাইল, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আসার সময় দেখলাম ভালো, এখন আবার কি হয়ে গেল? ভালোবাসার মানুষের ভেতর পরিবর্তন দেখলে সবারই মন খারাপ হয়। ভাবি, রাজীব আমাকে বলেছিল কিছুদিনের ভেতর বিয়ে করবে, কিন্তু এখন বলতেছে আরো 2-3 বছর পরে। এটা কিভাবে সম্ভব? আমার পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে আমাকে। রাজীব আসুক, তাকে আমি বুঝিয়ে বলবো, সে যেন তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে। তুমি আর বুঝিয়ে কি বলবে? তোমার কারণে তো এই ঝামেলাটা হচ্ছে। আমার কারণে ঝামেলা হচ্ছে মানে? বুঝলাম না, তুমি এটা কি বলছো? ভাবি, ন্যাকামো করো তাই না? তোমার স্বামী মারা গিয়েছে, এখন দেবরের সাথে থাকছো। মানুষ এটাকে কিভাবে নেবে তুমি কি বুঝো না? তোমার কারণে রাজীব এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আর তুমিও বা কেমন, দেবরের সাথে অবলীলায় এক বাসায় থাকছো? তোমার কিছুটা হলেও লজ্জা থাকা দরকার। বৈশাখীর মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে শিমলার চোখে পানি এসে গেছে। বৈশাখী কি ইঙ্গিত করে কথাগুলো বলেছে সেটা শিমলা ভালো করেই বুঝতে পারলো। কান্না করতে করতে শিমলা বলল, যা আমি কখনো ভাবিনি সেটা তুমি ভেবে নিয়েছো। তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছে মরে যাই। আমার কারণে তোমাদের যখন ঝামেলা হচ্ছে, ঠিক আছে আমি চলে যাব, আমার যা হবার হবে। তবু আমার কারণে কেউ অশান্তিতে থাকুক এটা আমি চাইবো না। বৈশাখীর কথায় খুব কষ্ট পেল শিমলা। সে কান্না করছে। বাসায় এসে রাজীব শিমলাকে কান্না করতে থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি, তুমি কান্না করছো কেন? শিমলা কোনো জবাব দিচ্ছে না। তখন রাজীব বৈশাখীর কাছে জানতে চাইল, কি হলো বৈশাখী, ভাবি কান্না করছে কেন? আমি যখন নামাজ পড়তে গেলাম তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল, আর তুমি এভাবে চুপ করে আছো কেন? তোমার ভাবিকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে, আমি যাচ্ছি। বৈশাখী যখনই চলে যেতে যাচ্ছিল তখন শিমলা বলে উঠল, রাজীব তুমি আমাকে গ্রামে দিয়ে আসো, আমার কারণে তোমাদের ভিতর ঝামেলা হচ্ছে। আমি যদি আগে জানতাম এতদিন এখানে থাকতাম না। তুমি নাকি আমার কারণে বৈশাখীকে বিয়ে করছো না? বৈশাখী আমার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত করে কথা বলেছে, সেটা আমি বুঝতে পেরেছি। বৈশাখী চলে যাচ্ছিল। রাজীব গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, ভাবিকে কি বলেছো এটার জবাব তোমাকে দিয়ে যেতেই হবে। আমার ভাবি চরিত্র নিয়ে বাজে কথা বলার দুঃসাহস তুমি কোথায় পেলে? আমার যা সত্যি মনে হয়েছে তাই বলেছি। তুমি আমাকে বিয়ে করতে চাও না।
তাহলে তো আমি ধরেই নেব তোমার ভাবির সাথে তোমার কোনো চক্কর আছে। আর একটা বাজে কথা যদি তুমি ভাবিকে বলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ছি, তোমার মন মানসিকতা এমন, এটা যদি আমি আগে জানতাম কখনো তোমাকে ভালোবাসতাম না। আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলেছি ভাবিকে আমি আমার নিজের বোনের মতো দেখি। আমার ভাই বেঁচে নেই, ভাইয়ের অবর্তমানে ভাবি এবং তার সন্তানের দায়িত্ব আমার পালন করা কর্তব্য, সেই দায়িত্বটাই আমি পালন করছি। আর তুমি এখানে খারাপ ধারণা করে বসে আছো। তোমাদের মতো কিছু মানুষ আছে, তারা ভালো কিছু ভাবতেই পারে না, সবসময় খারাপ চিন্তা তাদের মাথার ভেতরে থাকে। তোমার মতো মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখবো না। না রাজীব, আমি চলে যাব। তুমি বৈশাখীকে বিয়ে করে ভালো থাকো। আমার কারণে কেন তুমি তোমার ভালোবাসা মানুষকে হারাবে? ভাবি, আমি সত্যি অবাক হচ্ছে, বৈশাখী আমার ভালোবাসার মানুষ হয়ে এতটা জঘন্য চিন্তাভাবনা করতে পারলো কিভাবে। আমি শুধু আমার ভাইয়ের সন্তানের জন্য তোমাকে আমার কাছে রেখেছি, দায়িত্ব নিতে চেয়েছি। এটা তো নয় আমি তাকে বলেছি বিয়ে করব না, তাকে আমি ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। আর সেই মানুষটা আমাকে এত বড় জঘন্য অপবাদ দিতে পারলো। রাজীব এবং তার ভাবির কথা শুনে বৈশাখীর ভুল ভেঙে গেল। সে যা ধারণা করেছিল তা সঠিক নয়, এটা ভাবতেই বৈশাখী লজ্জিত হয়ে সিমলার কাছে এসে ক্ষমা চাইল। ভাবি, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে এতগুলো কথা বলে ফেলেছি। ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না, তুমি এখান থেকে চলে যাও। তোমার সাথে আমি রিলেশনও রাখবো না। আমার যদি বিয়ে করতে হয় এমন কাউকে বিয়ে করব যে আমার ভাবিকে নিয়ে বাজে ধারণা রাখবে না, তাকে সম্মান দিতে পারবে। আমি তোমাকে বলেছিলাম ভাবিকে আমি নিজের বোনের মতো দেখি, আর সেও আমাকে ভাইয়ের মতো দেখে, কিন্তু তারপরও তুমি ভাবিকে এভাবে অসম্মান করেছো। বললাম তো আমার ভুল হয়ে গিয়েছে। তুমি এটা ভুল করে বলনি, তুমি জেনে শুনে কথাগুলো বলেছো। দেখো, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, তাই কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। বৈশাখী বুঝতে পারলো সে আসলে অনেক বেশি কথা বলে ফেলেছে রাজীবের ভাবিকে। এটা তার একদমই ঠিক হয়নি। না জেনে না বুঝে কাউকে এভাবে মিথ্যা সন্দেহ করা ঠিক নয়। তাই নিজ থেকে অনুতপ্ত হয়ে বৈশাখী বের হয়ে আসলো রাজীবের বাসা থেকে। বৈশাখীর মতো কিছু মানুষ আছে, তারা সম্পর্কের কোনো মূল্য বোঝে না, না জেনে বুঝে মানুষকে সন্দেহ করে বসে। এমন মানুষ সমাজের জন্য খুবই ভয়ানক।